হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্সে। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে চোখ প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। এক, অক্ষিগোলক; দ্বিতীয়ত হচ্ছে চোখের রক্ষণমূলক অংশ; তৃতীয়ত হচ্ছে আমাদের অক্ষিপেশী। এবং অক্ষিগোলকের আবার তিনটি স্তর পড়েছিলাম। এক পড়েছিলাম কি, তন্তুময় বহিস্তর, রক্ত জালক সমৃদ্ধ মধ্যস্তর, এবং তৃতীয়ত আমরা পড়েছিলাম স্নায়বিক স্তর, তাই তো। আর রক্ষণমূলক অংশের মধ্যে পড়েছিলাম যে অংশগুলো আমাদের চোখকে বাইরের আঘাত বা যে কোনো রকমের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, যে অংশগুলো সে অংশগুলোকে আমরা কী বলেছিলাম, রক্ষণমূলক অংশ। তার মধ্যে আমরা প্রথমত পড়েছিলাম কনজাংটিভা, দ্বিতীয়ত পড়েছিলাম আমরা অশ্রুগ্রন্থি, আর তৃতীয়ত পড়েছিলাম আমরা অক্ষিপল্লব। এবং অক্ষিপেশী সম্পর্কে পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে মোট 6টি পেশি আমাদের চোখকে উপর থেকে নিচে এবং আশেপাশে পুরোটাই পরিধি বরাবর ঘোরাতে সাহায্য করে হচ্ছে আমাদের মোট 6টি পেশি। তার মধ্যে বলেছিলাম 4টি রেকটাস পেশি এবং 2টি অবলিক পেশি। এতক্ষণ এগুলো ছিল প্রিভিয়াস ক্লাসের পড়া। আর আজ যেটা আমরা পড়ব, যেটা দেখো, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি আর উপযোজন। প্রথমত এই দৃষ্টি কথা বলতে গিয়ে আসি যে প্রাণীদের দৃষ্টি প্রধানত দুই প্রকারের হয়। এই দৃষ্টি ব্যাপারটা প্রাণীদের ক্ষেত্রে দুই ধরনের হয়। 2 নম্বরে এটা লিখেছি আমরা একনেত্র দৃষ্টি। সেটা হচ্ছে দৃষ্টির প্রথম প্রকারভেদ, যে প্রথমত একনেত্র দৃষ্টি হয়, আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। এবং খুব সুন্দরভাবে তোমরা এক্ষুনি বুঝে যাবে যে আসলে এই দ্বিনেত্র আর একনেত্র কথাটার কি বোঝাতে চাইছে। আমরা কি বললাম যে প্রাণীদের দৃষ্টি দুই ধরনের, এক হচ্ছে একনেত্র দৃষ্টি আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। কেন এরকম দৃষ্টির প্রকারভেদ? দেখবে আমরা যারা মানুষ এবং পশু প্রাণী এবং বিভিন্ন রকমের যে কীটপতঙ্গ, এদের চোখের অবস্থান কিন্তু বিভিন্ন অবস্থায় দেখা যায়, বিভিন্ন অবস্থানে দেখা যায়। আমাদের যেমন চোখ মস্তিষ্কের কিন্তু সামনে অবস্থিত, তাই তো। আবার তুমি যদি দেখতে যাও আমাদের গৃহপালিত পশু কিংবা গবাদি পশু যেগুলো বা মহিষ, এইসব প্রাণীদের দেখতে যাবে ওদের চোখ কিন্তু মস্তিষ্কের দুই ধারে, অর্থাৎ মুখের দুই ধারে চোখ অবস্থিত হয়। আর আমাদের চোখ, মানুষের চোখ কিংবা শিকারী প্রাণীদের চোখ মস্তিষ্কের সামনে অবস্থিত। কথাটা মাথায় রাখতে হবে কিন্তু। এই দৃষ্টি দুই রকম হওয়ার কারণ হচ্ছে, প্রধান কারণ 1 নম্বরে তোমরা মার্ক করে রাখবে যে চোখ দুটি মস্তিষ্কের দুই পাশে অবস্থিত বা দুপাশে অবস্থিত। দ্বিনেত্র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে প্রথমত বুঝতে যাই, তাহলে এখানে দেখব যে এইসব প্রাণীদের চোখ মস্তিষ্কের কিন্তু সামনে অবস্থিত। চোখ দুটি মস্তিষ্কের সামনে অবস্থিত। মস্তিষ্কের সামনে অবস্থিত। উদাহরণ দিলে বুঝে যাবে যে কেন স্যার বলছে মস্তিষ্কের দুই পাশে আর মস্তিষ্কের সামনে অবস্থিত। একনেত্র বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখব গৃহপালিত পশু, গরু, ছাগল, পতঙ্গ, মাছ প্রভৃতি প্রাণীদের চোখ যদি তুমি দেখো খুব কাছ থেকে, তাহলে বুঝে যাবে যে ওদের চোখ মস্তিষ্কের দুই পাশে অবস্থিত হয়। যেখানে অর্থাৎ মস্তিষ্ক, আমাদের যেমন মস্তিষ্ক পিছন দিকে আর চোখ আমাদের সামনের দিকে, সেই জন্য আমাদের প্রধানত দ্বিনেত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়বে কারা? মানুষ এবং তোমরা লক্ষ্য করবে যারা শিকার করে, অর্থাৎ শিকারী প্রাণীরা। শিকারী প্রাণীদের কিন্তু চোখের যদি গঠন দেখো, তাহলে সেখানে কিন্তু তাদের দেখা যাবে দ্বিনেত্র দৃষ্টি। আর গরু, ছাগল, পতঙ্গ, মাছ প্রভৃতি প্রাণীদের একনেত্র দৃষ্টি লক্ষ্য করা যায়। তাহলে প্রধান পার্থক্য হচ্ছে একনেত্র দৃষ্টির ক্ষেত্রে চোখ দুটি মস্তিষ্কের দুপাশে অবস্থিত হবে, আবার দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে চোখ দুটি মস্তিষ্কের সামনে অবস্থিত। ক্লিয়ার?
দ্বিতীয়ত হচ্ছে যে একনেত্র বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুটি চোখেই পৃথক প্রতিবিম্ব সৃষ্টি হবে। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে দুটি চোখেই পৃথক প্রতিবিম্ব সৃষ্টি হবে। দুটি চোখের বা দুটি চোখ দ্বারা দৃষ্ট বস্তুর প্রতিবিম্ব পৃথক পৃথক হবে। মানে কি বলতে চাইলাম যে এইসব গরু ছাগল প্রাণীদের চোখ মস্তিষ্কের দুপাশে অবস্থিত হওয়ার জন্য এরা একটি চোখে যা দেখে দ্বিতীয় চোখে কিন্তু সেটা জিনিস একসঙ্গে এক বা ইনস্ট্যান্ট মুহূর্তে দেখতে পায় না। সে কিন্তু দ্বিতীয় চোখ দিয়ে অন্য কোনো বস্তু দেখতে পাবে, সেই জিনিসটা আর দেখতে পাবে না। বোঝা গেল? এই জন্য এখানে বললাম যে দুটি চোখ দিয়ে দৃষ্ট বস্তু, দৃষ্ট বলতে যে বস্তুটাকে আমরা দেখছি, দৃষ্ট বস্তুর প্রতিবিম্ব পৃথক পৃথক হবে। আবার বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখের কোন স্তরে গঠিত হয় কমেন্ট করো। গুড। রেটিনাতে। রেটিনাতে কি সৃষ্টি হয়? বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। আবার দ্বিনেত্র বৈশিষ্ট্যের দ্বিনেত্র দৃষ্টিক্ষেত্রে যদি এর সাপেক্ষে আমরা বৈশিষ্ট্য লিখতে যাই তাহলে কিন্তু দুটি চোখ দিয়ে দৃষ্ট বস্তুর প্রতিবিম্ব একটি গঠিত হবে। একটি গঠিত হবে। বোঝা গেল? যদি আমরা এক চোখ বন্ধ করে যদি একদিকে কোনো অংশ দেখি তাহলে দ্বিতীয় চোখ বন্ধ করে কিন্তু আবার আমরা সেই জিনিসটা দেখতে পাবো। এই জন্য হচ্ছে আমরা নেত্র দৃষ্টির মধ্যে আমরা পড়ি মানুষ আর শিকারী প্রাণীরাও দেখবে যে খুব যারা শিকার করতে পারে বা বাঘ, চিতাবাঘ বা সিংহ এসব প্রাণীদের কিন্তু দেখবে খুব দৃষ্টিশক্তি একদম খুব ভালো হয়। কারণ ওরা যদি ভালোভাবে বস্তুর অবস্থান বুঝতে না পারে তাহলে নিশ্চয় ওরা বস্তুর ভালোভাবে অবস্থান বুঝতে পারে বলে তো ওরা পশুকে বা শিকার করতে পারে, এবং শিকার করার পরে সে তার নিজের প্রয়োজনে সেই জিনিসকে ব্যবহার করে। তাহলে দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর এই দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে 3 ডাইমেনশনাল পিকচার দেখতে পাবো আমরা, বা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি বলবো যে বস্তুর সঠিক অবস্থান নির্ণয় করতে পারা যায়। বস্তুর মুছে দিই এটা দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে। তাহলে আরেকটা পয়েন্ট আমি কি বললাম যে বস্তুর সঠিক অবস্থান, আকার, আকৃতি ধারণা পাওয়া যায়। কিন্তু একনেত্র দৃষ্টির ক্ষেত্রে বস্তুর সঠিক অবস্থান, আকার, আকৃতির ধারণা পাওয়া যায় না। বোঝা গেল? এবার তোমাদের যদি প্রশ্নে দেয় যে দৃষ্টি কাকে বলে এবং দৃষ্টির প্রকারভেদ কি কি, একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য নির্ণয় করো। সুন্দরভাবে প্রথমত বলতে হবে দৃষ্টি তো দুই প্রকারের, কি পড়লাম? একনেত্র দৃষ্টি আর হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, তাই তো? প্রথমত মেন পয়েন্ট মনে রাখতে হবে যে কেন এদের একনেত্র দৃষ্টি আর কেন ওদের বা প্রাণীদের, আমাদের যে মানুষ বা শিকারী প্রাণীদের দ্বিনেত্র দৃষ্টি। চোখ দুটির অবস্থান অনুসারে কার অবস্থান? চোখ দুটির অবস্থান কোথায়? মস্তিষ্কের যদি সামনে অবস্থিত হয় তাহলে সেই বৈশিষ্ট্যটা হয়ে যাবে কার? দ্বিনেত্র দৃষ্টির। দেখো এখানে লিখেছি না, চোখ দুটি মস্তিষ্কের সামনে অবস্থিত। আমরা মানুষ আর শিকারী প্রাণী খুব কাছ থেকে দেখে মিলিয়ে নিবে যে আমাদের চোখ কিন্তু মস্তিষ্কের সামনে অবস্থিত, তাই তো? আর একনেত্র দৃষ্টি যা উদাহরণ দিয়েছি আমরা, গরু, ছাগল, পতঙ্গ, মাছ ইত্যাদি প্রাণীদের চোখ দুটি মাথার বা মস্তিষ্কের দুপাশে অবস্থিত হয়। দ্বিতীয়ত উদাহরণটা আমাদের লিখতে হবে যে একনেত্র দৃষ্টি কার কার দেখা যায়? গরু, ছাগল, পতঙ্গ, মাছ, গিরগিটি ইত্যাদি। এবং দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে উদাহরণ দিয়েছি আমি মানুষ এবং শিকারী প্রাণী। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে কি হবে? দুটি চোখেই পৃথক প্রতিবিম্ব সৃষ্টি হবে।
দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে দুটি চোখ দিয়ে বা দৃষ্ট বস্তুর প্রতিবিম্ব একটাই গঠিত হবে, কোথায়? রেটিনায়। বোঝা গেল? এতটুকু মনে রাখলে আমাদের একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির সংজ্ঞা আমরা লিখতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং টেক্সট বুক পড়বে এবং এই পয়েন্টগুলো মিলিয়ে তোমরা সুন্দর করে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির সংজ্ঞা লিখে ছবি তুলে পাঠাবে আমাদের টেলিগ্রাম চ্যাট বক্সে, ঠিক আছে? এরপরে খুব ভালো একটা জিনিস যেটা হচ্ছে উপযোজন। উপযোজন এই কথাটা প্রিভিয়াস একেবারে প্রথম ফার্স্ট লেকচারে একটু হয়তো আলোচনা করেছিলাম। এর মতো একটা ব্যাপার, সেটা হচ্ছে অভিযোজন। সেটা কি? অভিযোজন। যে কোনো পরিবেশই হোক না কেন প্রত্যেক জীব সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর সেই ঘটনাকে বলা হয় অভিযোজন। সেই ঘটনাকে কি বলা হয়? অভিযোজন। তো তোমরা নিশ্চয় খেলাধুলা করো, তোমরা ক্রিকেট খেলো নিশ্চয়, তোমরা নিশ্চয় ফুটবল খেলো। দেখবে যে একজন ভালো গুড প্লেয়ার, অর্থাৎ সে খুব ভালো খেলতে পারে এমন প্লেয়ারের দিকে তুমি তার যদি বৈশিষ্ট্য দেখো, তাহলে দেখবে সে ক্রিকেট খেলা যদি কল্পনা করি আমরা, সে ক্রিকেট খেলাতে দেখবে সে কখনো ক্যাচ মিস করে না, কিংবা সে যে বল থ্রো করে যে স্টাম্প আউট করবে বা রান আউট করার চেষ্টা করবে, সে কিন্তু নিখুঁতভাবে একেবারেই উইকেটে গিয়ে আঘাত করতে পারে। এত নিখুঁত কীভাবে সে ছুটতে পারে স্টাম্পের দিকে বা উইকেটের দিকে? লক্ষ্য করেছে ব্যাপারটা কেন? আজকে সেই কারণটা বুঝতে পারবে যে সেই চোখের ব্যাপারটা, যে তুমি একটা বল যে গতিতে আসছে, কত ফাস্ট তুমি সেই বলকে লক্ষ্য করছো এবং বলের সঠিক লোকেশন অনুযায়ী সেখানে হাত দিয়ে তুমি বলটাকে রিসিভ করছো বা ক্যাচ করছো, তাই তো? আবার যারা বাজে প্লেয়ার হবে, যারা আবার ভালোভাবে খেলতে পারে না, কাদের বাজে প্লেয়ার বলবো? যারা এই বলের সঠিক লোকেশনটা ঠিকভাবে সেই মুহূর্তে ইনস্ট্যান্ট ঠিক করতে পারে না, তারা কিন্তু ভালোভাবে ক্যাচ ধরতে পারে না। যেমন আমি, বুঝলে? যারা ভালো প্লেয়ার হবে তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা বল যে কোনো গতিতেই আসছে, সে কিন্তু সে বলের সঠিক লোকেশন বা সঠিক অবস্থান বা গতি মেপে সে কিন্তু বলের দিকে ধাওয়া করে বা বলের দিকে ছুটে যায় এবং সে বলকে রিসিভ করে। এই যে একটা ব্যাপার, যে ওর মস্তিষ্কে আইডিয়া হয়ে গেছে, এই যে ব্যাপার চোখের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলবো উপযোজন। যে কোনো বলে গতিবেগ আসুক না কেন বা যে কোনো বল যত স্পিডে হোক না কেন, সে কিন্তু আইডিয়া করতে পারে বা ধারণা করতে পারবে এই বলটা এভাবে ধরলে বা এইভাবে রিসিভ করলে বলটা আমার হাতে চলে আসবে। তো চোখের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের বস্তু দেখি, প্রাণীরা দূরের বস্তুও দেখি, আবার কাছের জিনিসও দেখি। আমরা যেমন আকাশে চাঁদও দেখতে পাই বা সূর্য দেখতে পারি, তেমন আমরা কাছে এসে মোবাইলও দেখতে পারি। এখন তোমরা যেভাবে ক্লাস করছো, তো দেখবে তুমি হঠাৎ করে অনেকক্ষণ মোবাইল দেখার পরে যদি দূরে হঠাৎ করে চোখটা দেখো, চোখটা তোমার কেঁপে ওঠে না? বা চোখে একটা হালকা পেইন সৃষ্টি হয় বা চোখে একটা আবছা ভাব সৃষ্টি হয়, কেন? চোখ নিজেকে অ্যাডজাস্ট করে তোমার দৃষ্টির বস্তু বা দৃষ্ট বস্তুর দূরত্ব অনুসারে চোখ নিজের আকার গঠনগুলি চেঞ্জ করে। এই ব্যাপারটা হচ্ছে উপযোজন বা বলা হয় ইংরেজিতে অ্যাকোমোডেশন। বস্তুর দূরত্ব অনুসারে, বস্তুর অবস্থান অনুসারে চোখ নিজের বিভিন্ন অংশ বা চোখের বিভিন্ন রকম পেশির গঠন চেঞ্জ করে আমাদের বস্তুর সম্বন্ধে সঠিক ধারণা দেয়। এই ঘটনাকে চোখের উপযোজন বলা হয়। ক্লিয়ার? তাহলে উপযোজন বলতে গিয়ে যদি আমরা লিখি, বোর্ডটা মুছে ফেলে তোমার লেখা হয়েছে, নোট করবে কিন্তু, আর অবশ্যই এই নোট করে ছবিটা কিন্তু আমাদের টেলিগ্রাম বুকে দেবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বেঙ্গল এডুকেটার সাথে জুড়ে আছো এবং বেঙ্গল এডুকেটার্সের উপর আস্থা রেখেছো। ঠিক আছে, দেখো এরপরে আমরা যেটা বলছিলাম যে উপযোজনটা এবার যদি বলতে যাই, তো অনেকবার উপযোজনের সংজ্ঞা বললাম, আশা করি তোমরা বুঝে গেছো। তো এই উপযোজন চোখের মধ্যে যে সম্ভব হচ্ছে, তার কার জন্য হচ্ছে বা কোন কোন পেশি এই উপযোজনে সাহায্য করছে, কিংবা উপযোজন করার সময় চোখের কোন কোন অংশগুলো মেন রোল প্লে করে, সে ব্যাপারটা আজকে আমরা এখন পড়ব। দেখো, উপযোজন বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যাকোমোডেশন, আমি তোমাদের উপযোজন শুরু করার প্রথমে বললাম যে অভিযোজন কথাটাও কিন্তু একই রকমভাবে আমরা বুঝতে পারবো। অভিযোজন আর এখানে দেখো উপযোজন। ক্লিয়ার? অভিযোজনটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রাণীর পরিবেশকে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা অভিযোজন। তেমনি চোখের উপযোজন যখন আমরা বলবো, তখন বলতে হবে যে বস্তুর সঠিক অবস্থান অনুসারে বা বস্তুর দূরত্ব অনুসারে
চোখের বিভিন্ন রকম পেশির এবং চোখের বিভিন্ন অংশগুলোর দূরত্ব অনুসারে পরিবর্তিত হয়ে চোখ আমাদের দূরের বা কাছের বস্তু দেখতে সাহায্য করে। এই ঘটনাকে বা চোখ যে অ্যাডজাস্ট করছে দূরত্বটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে চোখের পেশির বা চোখের যে বিভিন্ন স্তরের যে পরিবর্তন, এই ঘটনাকে বলা হয় উপযোজন। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার উপযোজন তো বললেন, তো কাছের বস্তু দেখার ক্ষেত্রে কীরকমভাবে চোখের উপযোজন হবে, আর যখন আমি দূরের বস্তু দেখব তখন চোখের উপযোজন কীরকম হবে? চলো তাহলে এবার আলোচনা করি যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়। দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি কি উপযোজন হয়। দেখো, দূর থেকে দূরের জিনিস দেখা বলতে আমাদের তার আগে বুঝতে হবে যে চোখের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় নর্মালি ক্ষেত্রে। তো আমরা পড়েছিলাম যে চোখের যদি আমরা অক্ষিগোলক কল্পনা করি, তো সেখানে এভাবে কি ছিল, আমাদের সিলিয়ারি বডি ছিল, তাই তো? এবং সিলিয়ারি বডির সঙ্গে লেগেছিল আমাদের সাসপেন্সারি লিগামেন্টস। এই সাসপেন্সারি লিগামেন্ট আমাদের এই লেন্সকে ধরে রেখেছিল, তাই তো? দুই দিকে আমাদের সাসপেন্সারি লিগামেন্ট, তারপরে সাসপেন্সারি লিগামেন্টটা হচ্ছে আমাদের সিলিয়ারি বডির সঙ্গে যুক্ত থাকে। তো এরকম একটা মোটামুটি স্ট্রাকচার আমরা প্রিভিয়াস ক্লাসেও পড়েছিলাম, তাই তো? যখন কোনো বস্তু আমরা দেখি, চোখের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই দৃষ্টি ব্যাপারটা কিভাবে অনুভূত হয় সেই ব্যাপারটা আমরা একটু গল্প করি। যে দেখা গেল আমরা কোনো বস্তু এখানে বা কোনো মানুষকে আমরা দেখছি, তো কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যখন ওর ভিতর দিয়ে আলো এসে আমাদের ওই বস্তুর সঠিক দৈর্ঘ্য বরাবর আলো এসে আমাদের চোখের লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনায় মিলিত হয়, এবং তারপরে সে আলোকরশ্মি বস্তুর ওপর দিয়ে আসার পর লেন্সের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে রেটিনায় আপতিত হয়ে এখানে একটি প্রতিবিম্ব সৃষ্টি করে, এবং তার ফলেই এই রেটিনায় প্রতিবিম্বটি যে অপটিক স্নায়ু থাকে, অপটিক স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায় দৃষ্টি বা দেখার অনুভূতিটা। এভাবে আমরা বস্তুকে দেখতে পাই যে লেন্সের মধ্যে কোনো বস্তুকে দেখার জন্য বাইরে থেকে আলো আসতে হয়, এবং সে আলোটা চোখের মধ্যে গিয়ে লেন্সের ভিতর দিয়ে গিয়ে আমাদের রেটিনার যে স্তর সেখানে গিয়ে কিন্তু আপতিত হয়। যে রেটিনার স্তর সেখানে গিয়ে কিন্তু আমাদের এই আলোকরশ্মি আপতিত হয়, এবং সেখানে একটি প্রতিবিম্ব সৃষ্টি করে। সেই প্রতিবিম্বর আকার আকৃতি সম্বন্ধে পুরোপুরি ধারণা বুঝতে পারি মস্তিষ্কের মাধ্যমে, এবং সেখানে আমাদের দেখার অনুভূতি সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে দূরের বস্তু যখন দেখব তখন আমরা মনে রাখবো যে দূরের যে কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মিরা অবশ্যই সমান্তরাল হবে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে যে আলোকরশ্মি আমাদের চোখের মধ্যে প্রবেশ করবে সে আলোকরশ্মি কিন্তু অবশ্যই সমান্তরাল হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি কী হবে, সমান্তরালভাবে আমাদের চোখের লেন্সের উপরে আপতিত হবে। ক্লিয়ার? তো এই দূরের বস্তু দেখার ক্ষেত্রে তো লাইটটা তো অনেক দূরত্ব থেকে এগিয়ে আসছে বা অনেক দূর থেকে দেখে আসছে। তো আমাদের শর্ত হলো যে এই লেন্সের ভিতর দিয়ে আলো আপতিত হয়ে লেন্সের উপরে আলো প্রতিফলিত হওয়ার পরে সেই আলো প্রতিসৃত হয়ে লেন্সের উপরে গিয়ে কি হয়, প্রতিবিম্ব গঠিত হয়। ক্লিয়ার? এখন দূর থেকে যদি সে আলোকরশ্মি আস্তে 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 এসে এখানে রেটিনার কাছে এসে না পৌঁছায়, তাহলে কি আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে? সৃষ্টি হবে না। আমাদের এই মিলিত রশ্মি বা এই দূর থেকে আগত আলোকরশ্মির মিলিত হবে গিয়ে লেন্স রেটিনার উপরে, তারপরে কিন্তু আমরা দেখতে পাবো। দেখা গেল দূরের কোনো বস্তু আসছে, কোনো কারণে আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ে খুব রেটিনায় না পড়ে এখানে আশেপাশে পড়ছে, তাহলে কি আমরা বস্তু দেখতে পাবো? মোটেও দেখতে পাবো না। এই জন্য চোখ তাৎক্ষণিকভাবে দূরত্ব সম্বন্ধে ধারণা বা আইডিয়া করে চোখের বিভিন্ন রকম যে পেশিগুলি আছে সেই পেশির কিন্তু পরিবর্তন করায়। তাহলে এই পেশির নাম আমরা কি বললাম? সিলিয়ারি বডি। এই পেশির নাম কি? সিলিয়ারি বডি। আর যে ফাইবারের মতো অংশ সেটাকে আমরা কি বলেছিলাম? সাসপেন্সারি লিগামেন্ট। এই দুইটি পেশি মেনলি
চোখের লেন্সের বক্রতা কেন্দ্রের পরিবর্তন করে। এই দেখো লেন্সটা তো নর্মাল এরকম, আমাদের দেখো লেন্সটা কি হয়ে আছে, আমাদের উভোত্তল লেন্স তো এটা আমাদের। তো এই লেন্সের ক্ষেত্রে তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো লেন্স সম্বন্ধে, সে বিষয়ে আমি যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু মনে রেখো যে লেন্সের যে বক্রতা কেন্দ্র, লেন্সের যে বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্রে কিন্তু পরিবর্তন হয়। এই লেন্সটা যদি বেশি চ্যাপ্টা হয় তাহলে দেখো আলোক রশ্মিকে এতটুকু পথ বেশি অতিক্রম করতে হবে। দেখা হলে এরকম লেন্স না হয়ে লেন্সটা এরকম মোটা হয়ে গেল, তাহলে কি হবে, আলোটা তো লেন্সের মধ্যেই বেশি বেশি পথ অতিক্রম করে ফেললো, ফলে এই লাইটটা সঠিক রেটিনায় না এসে এখানে কাছাকাছি এসে পড়বে। তখন কেন বস্তু দেখতে পাবো প্রতিবিম্ব সঠিকভাবে দেখতে পাবো না, যেহেতু আমরা দেখছি দূরের জিনিস। তাহলে দূরের জিনিস দেখার ক্ষেত্রে চোখের মধ্যে কি কি পরিবর্তন হয় সে বিষয়ে পড়ি এবার আমরা। আমার লেন্সটা ঠিক করে আঁকি। নর্মালি যদি লেন্স লিগামেন্টের সাথে এরকমভাবে আকার নিয়ে থাকে তাহলে সেখানে আমরা দেখব যখন দূরের বস্তু দেখব তখন এই লেন্সের বক্রতার কেন্দ্রের দৈর্ঘ্যটা কমে যায়। কি হয়, লেন্সটা লম্বা হয়ে যায়, মনে হয় যেন লেন্সকে ধরে কেউ সামনে বা উপর আর নিচ থেকে টান দিয়েছে। বোঝা গেল? লেন্সটা চ্যাপ্টা হয়েছিল নর্মাল অবস্থায় বা একটু স্ফীত অবস্থায় ছিল লেন্স। লেন্সের গঠন তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো, লেন্স স্ফীত হয়ে আছে। সেই স্ফীত অবস্থাটা যদি ওপর থেকে কেউ টান দেয় আর নিচ থেকে কেউ টান দেয় তাহলে কী হবে, লেন্সটার দৈর্ঘ্যটা লম্বা হয়ে যাবে না, লেন্সটা লম্বা হয়ে যাবে আর পুরুত্বটা হ্রাস হয়ে যাবে। অর্থাৎ লেন্সের বক্রতা কেন্দ্রের ব্যাসার্ধ বা ব্যাস কমে যাচ্ছে, আমাদের ব্যাস কমে যাচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে, যখনই কোনো দূরের বস্তু দেখব, দূরের বস্তু আমি এখানে মানুষ না এঁকে তোমাদের বোঝাই যে চাঁদ। চাঁদ তো আকাশে দূরে, তোমাদের বইও সেই চাঁদকেই আমাদের উদাহরণ হিসেবে নিয়েছে। সেই চাঁদ থেকে আগত আলোক রশ্মি কীভাবে আসবে, প্রথম কথা আমাদের মনে রাখতে হবে সমান্তরালভাবে। এই দূরের বস্তু দেখার ক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্যটা হয় সেটা হচ্ছে এই সিলিয়ারি বডির স্লোথন হয়। স্লোথন মানে কি এবার যদি বলো? স্লোথন মানে হচ্ছে শিথিল হয়ে যাওয়া কিংবা আলগা হয়ে যাওয়া কিংবা নরম হয়ে যাওয়া। ঠিক যেন আটা, যে রুটি করার সময় যে আটা দেখে বাড়িতে দেখবে আটা রেডি করা হয় না, সে আটার মতো কীরকম স্লোথন, আলগা হয়ে যায়, যেখানে প্রেস করলে যেন আঙুল তোমার আটার উপরে বসে যায় না, সেরকমই গল্পটা হচ্ছে এখানে। সিলিয়ারি বডির যখন দূরের বস্তু দেখব তখন এই সিলিয়ারি বডির কী হবে, স্লোথন হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রথমত কী হবে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি বডির স্লোথন হবে আর সাসপেন্সারি লিগামেন্টের কী হবে, সংকোচন হবে। সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন হবে। কেন সংকোচন হবে, আমি কি বললাম, যে দূর থেকে আগত আলোক রশ্মি সমান্তরালভাবে আসছে। যদি লেন্সের দৈর্ঘ্যটা বা লেন্সের বক্রতা কেন্দ্রের দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে সেই, যদি লেন্সের দৈর্ঘ্যটা এরকম ধরো বেশি হয়ে আছে তাহলে কী হবে, দূর থেকে তো আলোক রশ্মি আসছেই, দেখা গেল আলোর আপতিত হওয়ার পরে রেটিনায় না পড়ে রেটিনার আগেই কিন্তু দুটি আলোক রশ্মি যে দূর থেকে আসছে সেই আলোক রশ্মি মিলিত হচ্ছে, ফলে বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। তার জন্য কি হয়, এই লেন্সকে যদি আমি এই লেন্সটাকে পাতলা করে দিতে পারি এরকম করে, তাহলে কি হবে, এই লাইটটা আসছে এতটুকু দৈর্ঘ্য না গিয়ে আমাদের অল্পটুকু যেতে হবে, তাহলে সহজেই এই লাইটটা গিয়ে একেবারে রেটিনায় পড়বে, তাহলে বস্তু দেখতে পাবো। সেই জন্যই এই লেন্সকে পাতলা বা লম্বা করার জন্য কি হয়, প্রথমত সিলিয়ারি বডির স্লোথন হয়। এই যে সিলিয়ারি বডিটা কালো হয়ে মার্ক করছি আমরা, গোলাকার অংশ হয়ে আছে যে অংশটা, সেই অংশটা স্লোথন হবে, অর্থাৎ আলগা হবে, নরম হবে। তখনই কি হবে, নেক্সট এই যে আমাদের থ্রেড লাইক বা তন্তুময় সাসপেন্সারি লিগামেন্ট, সেই লিগামেন্ট কিন্তু কি হবে, সংকোচন হবে। সংকোচন হওয়া মানে এই দিকে ভিতরের দিকে টান দেবে, অর্থাৎ সাসপেন্সারি লিগামেন্টটা এরকম ছিল, ঠিক এরকমভাবে সংকুচিত হয়ে যাবে। আর যখন এই সংকুচিত উপরের দিকে হচ্ছে তখন তো লেন্সের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে বা লেন্সের সঙ্গে ও লেগে আছে, তখন ও লেন্সকে কী করবে, উপরের দিকে টানবে। ঠিক একইভাবে এখানেও যে আমাদের সিলিয়ারি বডি আছে, সেই সিলিয়ারি বডির কী হবে, স্লোথন হবে। কী হবে, স্লোথন হবে, এবং ফলে সাসপেন্সারি লিগামেন্ট সংকুচিত হওয়ার চান্স পাবে, এবং সংকুচিত হলেই ও লেন্সকে সহ নিজের দিকে বা নিচের বা সিলিয়ারি বডির দিকে সংকুচিত হলে লেন্সের দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যাবে এবং ওর পুরুত্বটা কিন্তু কমে যাবে। লেন্সের দৈর্ঘ্যটা কী হবে, বেড়ে যাবে আর ওর পুরুত্বটাও কিন্তু কমে যাবে। বোঝা গেল? এবার যদি লেন্স এবার তো সংকুচিত হয়ে গেছে, তাহলে সংকুচিত অবস্থা রাখতে গেলে আমরা কীভাবে আঁকবো, দেখো
আমাদের সাসপেন্সারি লিগামেন্ট কি হবে, সংকুচিত হবে। আর সিলিয়ারি বডি দেখা গেল আমাদের এরকম হয়ে গেছে, আলগা হয়ে গেছে। আর এই সুযোগে আমাদের সাসপেন্সারি লিগামেন্ট একেবারে সংকুচিত হয়ে গেছে, আমি ছোটো করে রাখলাম। আর আমাদের সঙ্গে সঙ্গে লেন্সকে কি করেছে, লেন্সকে একেবারে আমাদের টেনে লম্বা করে দিয়েছে। সেখানে একই রকমভাবে লম্বা করে দিয়েছে এবং সাসপেন্সারি লিগামেন্ট আমাদের সংকুচিত হয়েছে। যেহেতু এবার এইটুকু আমাদের যে বক্রতা কেন্দ্র সেটার দৈর্ঘ্য কমে গেছে, তাহলে দূর থেকে আগত আলোকরশ্মি লেন্সের উপর আপতিত হয়ে সহজেই দূরত্ব অতিক্রম করে গিয়ে আমাদের রেটিনার উপরে কিন্তু গিয়ে পড়বে। আমরা এই অপটিক্স স্নায়ুর রাস্তাটা অন্য জায়গায় দেখাই। তো রেটিনার উপরে গিয়ে এসে আপতিত হবে এবং সে আপতিত জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার ফলে আমরা বস্তুকে দেখতে পাবো। বোঝা গেল? তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে লেন্স কি হবে, লেন্স হচ্ছে আমাদের লেন্সের দৈর্ঘ্যটা, লেন্সের পুরুত্ব হ্রাস, যে লেন্সের পুরুত্বটা ব্যাপারটা, যে লেন্স কতটা চ্যাপ্টা সেই পুরুত্ব ব্যাপারটা কিন্তু কমে যাবে। কার? লেন্সের পুরুত্ব কমে যাবে আর লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, লেন্সের দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তোমরা কিন্তু এগুলো সুন্দর করে নোট করো। দূরের বস্তু দেখার ক্ষেত্রে যদি তোমাদের কোশ্চেনে দেয় চোখের উপযোজন কি হবে, তখন 1 নম্বরে বলতে হবে যে সিলিয়ারি বডির স্লোথন হবে, সিলিয়ারি বডিটা আলগা হবে, নরম হবে। তার ফলে দ্বিতীয়ত হচ্ছে সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন হবে। 1 নম্বর সিলিয়ারি বডির কি হবে, আমাদের স্লোথন হবে। আমি সেটা রেড কালারে মার্ক করছি যে প্রথমত হচ্ছে 1 নম্বরে কি লিখবো, সিলিয়ারি বডির স্লোথন হয়। নোট করো, সিলিয়ারি বডির স্লোথন হয়। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন হয়। তৃতীয়ত হচ্ছে লেন্সের দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়। আর কি হয়, লেন্সের পুরুত্বটা কমে যায়। আর এর ফলে রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং সেই বস্তুর স্পষ্টভাবে আমরা দেখতে পাই। এই ছিল আমাদের দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন। তোমরা বুঝতে পারলে যে লেন্সের আকারটা কীভাবে চেঞ্জ হয়েছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের দৈর্ঘ্যটা বৃদ্ধি হবে, লেন্সের বক্রতা হ্রাস পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা দূরের বস্তু দেখতে পাবো। এবার আলোচনা করব আমরা কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি কি উপযোজন হয়। কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি কি উপযোজন হয়, এতগুলো মুছে দিই এবার, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা লেন্সটাও মুছে দিই, তাহলে এখানে যেহেতু লেন্সের আকারটা অন্যরকম হবে তোমরা এক্ষুনি বুঝতে পারবে। কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি হবে। এবার কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা যে কোনো বই পড়ার ক্ষেত্রে বলো কিংবা গাছের পাতা দেখার ক্ষেত্রে বলো বা যে কোনো কিছু বলো, কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কী কী উপযোজন হবে। আমরা প্রথমত নাম কি দিয়েছিলাম আমাদের এটার, সিলিয়ারি বডি, তাই তো? সিলিয়ারি বডির সঙ্গে কী লেগেছিল আমাদের, সাসপেন্সারি লিগামেন্ট। আর এই সাসপেন্সারি লিগামেন্টটা কী করেছিল, আমাদের লেন্সকে ধরেছিল, তাই তো? এ হচ্ছে আমাদের সাসপেন্সারি লিগামেন্ট, এভাবে আমাদের লেন্সটা ছিল দূরের বস্তু দেখার ক্ষেত্রে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সটা আমাদের লম্বা হয়েছিল, কারণ 1 নম্বরে আমরা কি বলেছিলাম মনে রাখার জন্য, যে সিলিয়ারি বডিটার কি হবে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি বডির স্লোথন হয়েছিল, কিন্তু এখানে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশির সংকোচন হবে। কি হবে, সংকোচন হবে। জাস্ট মনে রেখো, সিলিয়ারি বডির ক্ষেত্রে আমরা কি লিখেছি, সংকোচন, কিন্তু দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, সিলিয়ারি বডির প্রসারণ। এই সিলিয়ারি বডির সংকোচন হওয়া মিন্স এই জায়গাটা সংকুচিত, মানে এরকম চ্যাপ্টা হয়ে আছে, ধরো নর্মালি স্লোথন অবস্থায় আছে, ফুলে আছে, নরম হয়ে আছে কন্ডিশনটা। এই জিনিসটা যদি সংকোচন হয়, মানে নিজের দিকে আরও যদি কাছাকাছি চলে আসে ব্যাপারটা, তাহলে কিন্তু হালকাভাবে দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আর তখন যে লিগামেন্ট আমাদের সংকুচিত হয়েছিল সেই লিগামেন্টটা বেড়ে যাবে, অর্থাৎ নিজে সংকুচিত আর হতে পারবে না। যখনই এই লিগামেন্ট প্রসারিত হবে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে কী হয়েছিল, এই যে সাসপেন্সারি লিগামেন্টটা, দ্বিতীয়ত হচ্ছে আমরা মনে বলে লিখেই রাখি, এখানে লিগামেন্ট কি হয়েছিল, সাসপেন্সারি লিগামেন্টের ওখানে সংকোচন হয়েছিল, এখানে হবে প্রসারণ হবে, এখানে কি হবে, প্রসারণ হবে। কাছের বস্তু দেখার ক্ষেত্রে ধরো আমি এখানে যদি কোনো ফুটবলই আঁকি,
তাহলে ফুটবল থেকে আগত আলোকরশ্মি লেন্সের উপরে আপতিত হয়ে গিয়ে রেটিনার উপরে আসলে তাহলে আমরা সেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে রেটিনায়, তখন আমরা এই ফুটবলটাকে আমরা কি দেখতে পাবো। এ হচ্ছে নর্মাল ক্ষেত্রে। তো দূরের আমাদের এই কাছের জিনিস দেখার ইচ্ছা এখন, আর এতক্ষণ ধরে আমরা দেখছিলাম চাঁদ, এতক্ষণ ধরে দেখছিলাম আমরা চাঁদকে দেখছিলাম, হঠাৎ করে চাঁদ দেখতে দেখতে তোমার সামনে পাতা পড়ে গেল, গাছের নিচে বসেছিলে, হঠাৎ করে গাছের নিচে বসে থাকতে থাকতে তুমি চাঁদ দেখছিলে, চাঁদ দেখার সময় গাছের পাতা বলো কিংবা গাছের ফল বলো, এটা ফলই ধরে নাও, ফল এসে পড়লো, তুমি হঠাৎ করে চাঁদ থেকে দেখতে তুমি চোখটা যখন আমের উপরে বা কোনো ফলের উপরে নিয়ে আসবে, তখন তোমার চোখের ক্ষেত্রে যে উপযোজন দেখা যাবে সেগুলো হচ্ছে 1 নম্বর, প্রথমত হচ্ছে সিলিয়ারি বডির সংকোচন হবে আর সাসপেন্সারি লিগামেন্টের প্রসারণ হবে। এক্ষেত্রে যেহেতু সাসপেন্সারি লিগামেন্টের প্রসারণ হচ্ছে মানে এই দিকে ও বৃদ্ধি হচ্ছে, তখন এই লেন্সকে কী করবে, এ তো লম্বা হয়ে আছে, লেন্সকে ও পিছন থেকে আর উপর থেকে প্রেস করে লেন্সকে কী করবে, পুরু বানিয়ে দেবে, বা অর্থাৎ লেন্সকে আমাদের পুরুত্ব বাড়িয়ে দেবে লেন্সের। তাহলে আমাদের এই লিগামেন্ট, তাহলে ভালো করে আঁকি যে সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি বডি কীভাবে চেঞ্জ হয়েছে। এবার আমাদের সিলিয়ারি বডি কিন্তু সংকুচিত হয়ে গেছে এবং সাসপেন্সারি লিগামেন্টের প্রসারণ হওয়ার ফলে আমাদের লেন্সটার দৈর্ঘ্য কমে গেছে আর লেন্সের পুরুত্বটা কিন্তু বেড়ে গেছে। এবার কোনো আমাদের যেহেতু কাছের বস্তু দেখছি, আমার সামনে পড়ে থাকা ফল বা ফুলের সেই উপর থেকে আগত আলোকরশ্মি লেন্সের উপরে আপতিত হয়ে গিয়ে রেটিনার উপরে আপতিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করছে, তার ফলে আমরা দেখতে পাবো দূরের বস্তুটা আমরা দেখতে পাবো। বোঝা গেল? এবার যদি লেন্স মোটা হয়ে যায় তো আমার তো অসুবিধা নেই, কারণ আমার যে বস্তুটা সেটা তো আমার কাছে অবস্থিত হওয়ার জন্য বস্তু থেকে ইজিলি বস্তুর যে উপর দিয়ে আলোক রশ্মিটা আসবে, সেই আলোক রশ্মিটা আমাদের যত লেন্স মোটা হয়ে যাক না কেন বা লেন্সের পুরুত্ব বেড়ে যাক না কেন, কোনো অসুবিধা হয় না, লেন্সের মধ্য দিয়ে অতিক্রম করে গিয়ে একেবারে রেটিনার মধ্যে গিয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে। এই হচ্ছে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের উপযোজন। তাহলে মনে রাখবো কি, কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন হচ্ছে সিলিয়ারি বডির প্রথমত সংকোচন হবে, সিলিয়ারি বডির সংকোচন হয়, মানে এরকমভাবে আলগা হয়েছিল, এবার ও সংকুচিত হচ্ছে, এদিকে সরে আসছে, সংকুচিত হলে ওর দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে তখন এই সাসপেন্সারি লিগামেন্টেরও প্রসারণ ঘটে যাচ্ছে। সাসপেন্সারি লিগামেন্টে কী হবে, প্রসারণ হওয়ার ফলে ওদিক থেকে ও লেন্সকে ও চাপছে, আবার এদিক থেকে ও লেন্সকে চাপছে, তাহলে কী হবে, লেন্সের দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে 3 নম্বর আমরা এখানে কী মনে রাখবো, লেন্সের দৈর্ঘ্য কমে যাবে, আর কি হবে, লেন্সের পুরুত্বটা বেড়ে যাবে, বা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এতগুলো হচ্ছে আমাদের উপযোজন সৃষ্টি হবে, আর তার ফলে কী হবে, বস্তুর এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে, প্রতিবিম্ব হওয়ার ফলে আমরা কিন্তু বস্তুটাকে আমরা দেখতে পাবো। আজকের পড়া এতটুকুই। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে আমরা কী পড়লাম, প্রথমত কুইক রিভিশন করলাম, চোখের গঠনগুলো বললাম হালকা করে, তারপরে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি। মানুষের দৃষ্টি 2 রকমের হয়, একটা হচ্ছে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি, সে বিষয়ে আলোচনা করলাম যে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির মধ্যে মেন পার্থক্যগুলো কী। তারপরে আমরা আলোচনা করলাম উপযোজন পড়াতে গিয়ে পড়ালাম তোমাদের অভিযোজনের রিলেট করে পড়ালাম হচ্ছে আমাদের উপযোজন। সেই উপযোজনের ক্ষেত্রে গিয়ে আমরা পড়লাম দূরের বস্তু দেখার ক্ষেত্রে কী কী অভিযোজন হয় বা উপযোজন হয় চোখের ক্ষেত্রে, সেগুলো পড়লাম। আর পড়লাম কাছের বস্তু দেখার ক্ষেত্রে কী কী উপযোজন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার তোমাদের মাধ্যমিকের কোশ্চেন কিন্তু প্যাটার্ন অনেক রকম, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করেছে, দেখেছো তোমরা নিশ্চয়ই, কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লক্ষ্য করবে, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। এই সব জিনিস থেকে কিন্তু কোশ্চেন এবার খুব বেশি আসার চান্স তোমাদের আছে, যে পরপর পর্যায়ক্রমিকভাবে লিখো কী কী হয় কাছের বস্তু দেখার ক্ষেত্রে, কী কী ঘটনা ঘটে চোখের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বলতে হবে। তাহলে এইভাবে সুন্দর করে প্রথমত বলতে হবে যে 1 নম্বর সিলিয়ারি বডির সংকোচন হয়, দ্বিতীয়ত সাসপেন্সারি লিগামেন্টের প্রসারণ ঘটবে, তার ফলে কী হবে, লেন্সের দৈর্ঘ্যটা কমে যাবে আর লেন্সের পুরুত্বটা বেড়ে যাবে। বোঝা গেল? যখন আবার দূরের বস্তুর ক্ষেত্রে যখন বলবো তখন কিন্তু এইখানে কেন এইগুলো এখানে ইম্পর্টেন্ট, দেখো এখানে 2 ধরনের পেশির কিন্তু অ্যান্টাগোনাস্টিক কাজ বা অর্থাৎ বিপরীত কাজ হচ্ছে, তাই না? তো এইসব কোশ্চেনে কিন্তু সিকোয়েন্স তোমাদের দিয়ে দেবে।
আর এই চোখ সম্বন্ধে ভালো করে পড়লে যারা এখন তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, যারা 11-12 পরে নিট পরীক্ষা দেবে, তারা কিন্তু এই চোখ থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা উপযোজন থেকেই কোশ্চেনগুলো তোমরা অনেক কমন পাবে আশা করি। তো সেই মতো তোমরা এই পড়াশোনাটা ভালো করে করো, নোট করে ছবি তুলে খাতা কপির ছবি তুলে আমাদের টেলিগ্রাম বক্সে পাঠাও, আমরা দেখব, কোনো ভুল হলে আমরা অ্যাড করবো। আর তোমার যদি কোনো সাহায্য লাগে বা কোনো দরকার হয় অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।